হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আপনাদের সাথে আছি আমি ফারজানা ফরিদ লিমা। আজকে আমি ক্লাস 6 এবং 7 এর রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে ডিসকাস করব। আমার লাস্ট এপিসোডে আমি 8টার মতো রুল দেখিয়েছিলাম, যার প্রথম 6টি ছিল টেন্স বেসড। আজকে আমি রুল নাম্বার 9 থেকে আরও কিছু ডিফারেন্ট ইনফ্যাক্ট ডিফিকাল্ট রুল নিয়ে ডিসকাস করব। সো লেটস স্টার্ট আওয়ার এপিসোড। রুল নাম্বার 9-এ আমি লিখেছি সিন্সের রুল। রুল নাম্বার 9 এবং 10 দুটি হবে সিন্স বেসড। এই রুল 9, 10, 11, 12 এই চারটি রুল 9, 10, 11, 12 এই চারটি রুলে আমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করার সাথে সাথে এগুলো টেন্স বেসড। এই প্রত্যেকটি রুলে আমাদের দুটো করে টেন্স দরকার। সো টেন্সের স্ট্রাকচারগুলো আপনারা আবার রিভিশন দিবেন। এটাই হচ্ছে কি আমার সাজেশন। এখন চলে যাই রুল নাম্বার 9-এ কি লিখেছি সেটাতে। যদি দেখেন কোনো সেন্টেন্সে রয়েছে সিন্স এবং সিন্সের আগের অংশে, সিন্স রয়েছে মিডলে, সিন্সের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে গিয়ে প্রথম অংশ, আরেকটি রয়েছে পরবর্তী অংশ। এই এক একটি অংশকে আমরা বলি ক্লজ। সো আমি হয়তো পরবর্তীতে ক্লজ বলেই জিনিসটা বুঝাবো, তাই আগে বলে রাখলাম ক্লজ দ্বারা আমি কি বোঝাচ্ছি, কি বোঝায়। সো সিন্স থাকবে মাঝখানে, সিন্সের আগে থাকবে একটি ক্লজ মানে বাক্যাংশ, এবং পরে থাকবে আরেকটি ক্লজ, সেটিকেও বলা হচ্ছে বাক্যাংশ। সো আগের অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্টে থাকতে পারে, তাহলে আমরা পরবর্তী অংশটি করব পাস্ট ইনডিফিনিটে। অথবা আপনাদের পরবর্তী অংশটি দিয়ে দিতে পারে যেটি থাকতে পারে পাস্ট ইনডিফিনিটে, তখন আমরা আগের অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে পারি। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব প্রেজেন্ট ইনডিফিনিটে চেঞ্জ করার জন্য, কারণ পারফেক্টে চেঞ্জ করতে গেলে আপনাদের ঝামেলাটি হবে বেশি, কারণ ওই জায়গায় চেঞ্জেসটি থাকে বেশি। দুটো তো একত্রে দিবে না, যে কোনো একটা দিবে। সো আমি একটা করে দেখাচ্ছি। আমি এক্সাম্পলে লিখেছি ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ব্র্যাকেটে সি হিম। খেয়াল করে দেখুন আগের অংশটিতে রয়েছে ইজ মেনি, এম ইজ আর আমরা ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সিন্সও আছে। এখন আমরা শেষের অংশ মানে ব্র্যাকেটে যেই ভার্বটি দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সেটি চেঞ্জ করব। সো সি এর পাস্ট ফর্ম V2 ফর্ম হবে স। আমরা অ্যান্সারে শুধুমাত্র স লিখে দিব, এটির অ্যান্সার হবে স। আপনাদের রাইট ফর্ম অফ ভার্বস এর শুধুমাত্র অ্যান্সার লিখতে হবে। এ বি সি ডি দিয়ে মিনিমাম 8টা দেয়া থাকে রাইট ফর্ম অফ ভার্বস। তো ওই 8টার এ বি সি ডি দিয়ে শুধুমাত্র অ্যান্সারটা লিখতে হবে। সো অ্যান্সার হবে স। একইভাবে ওই জায়গায় থাকতে পারতো ব্র্যাকেটে ধরেন বি থাকতে পারতো, বি, অথবা টু বিও লেখা থাকে অনেক সময়। সো বি থাকলে আমরা এই জায়গায় লিখবো ইজ, যেহেতু ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে আমরা ইউজ করি ইজ, তখন হয়তোবা এই জায়গায় স দেওয়াই থাকবে। অর্থাৎ যে কোনো একটা ভার্ব, একটা সেন্টেন্সে যে কোনো একটা ভার্ব, যে কোনো একটা ক্লজের মেইন ভার্ব কোয়েশ্চেনে দেওয়া থাকবে, অপরটি আপনাকে লিখতে হবে। এখন আমরা চলে আসবো সিন্সের নেক্সট রুলে, যেখানে প্রথম অংশ থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। প্রিভিয়াস ওয়ানে আমরা দেখেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে লাস্ট ক্লজে, আর এই রুল নাম্বার 10-এ আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে ফার্স্ট ক্লজে, এবং লাস্ট ক্লজটি আমরা চেঞ্জ করব পাস্ট পারফেক্ট টেন্সে। সো আমি এখানে একই আগেরটার মতো একটা অংশে দেখিয়েছি ব্র্যাকেট দিয়ে, পরে আমি প্রথম অংশটিও ব্র্যাকেট দিয়ে আবার চেঞ্জ করে দেখাবো। আমি এক্সাম্পলে লিখেছি ইট ওয়াজ লং সিন্স আই ব্র্যাকেটে রয়েছে ভিজিট দ্য জু। এই ভিজিটটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করব। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে ছিল হ্যাড প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমাদের ইউজ করতে হবে। সো আমরা এখানে হ্যাড বসাবো, হ্যাড, আর ভিজিটের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে ভিজিটেড। এই হচ্ছে কি লাস্ট ক্লজের চেঞ্জ, যেটা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে। এখন ফার্স্ট ক্লজের চেঞ্জটা কিরকম হবে, আগের মতনই হয়, টু বি বা বি থাকবে। যেহেতু নিয়ম অনুযায়ী প্রথম অংশটি, প্রথম ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ইনডিফিনিট টেন্সে আমরা ওয়াজ অথবা ওয়্যার বসাই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী। এখানে আমাদের সাবজেক্টে রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ওয়াজ ব্যবহার করব।
এতটুকু আমাদের সিন্সের নিয়ম। এখন চলে আসব আমরা বিফোর আর আফটারের নিয়ম। এই জায়গাটা খুব মজার। 11 আর 12 নাম্বার আমি দুটো রুল লিখেছি, বাট আপনাদের দুটো মুখস্থ করতে হবে না, আপনারা যে কোনো একটা মুখস্থ করলেই এনাফ হয়ে যাবে। আরেকটি হবে একটার অপোজিট, বিফোর এর অপোজিট আফটার বা আফটার এর অপোজিট বিফোর। দেখি আমি বললে আপনারা বুঝতে পারবেন। বিফোর আগেরটার মতো, সিন্সের মতো মিডলে বসবে। ফার্স্ট ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে এবং সেকেন্ড ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমরা একটু আফটারটাতে চলে আসি। আফটারটার ফার্স্ট ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, একদম অপোজিট। আর আফটারের লাস্ট ক্লজটা মানে পরের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে। আমাদের বিফোরে পাস্ট পারফেক্ট টেন্সের সামনে, আফটারে সেটা পরে। সো খুবই ইজি। আমি এখানে দুটোতেই আগে থেকেই ব্র্যাকেট ইউজ করে ফেলেছি, সো আমি চেঞ্জ করতে টাইমটা কম লাগবে। আই ব্র্যাকেটে রেখেছি ইট মাই মিল, বিফোর হি ব্র্যাকেটে রেখেছি কাম। সো আমরা স্টার্টিং থেকে চেঞ্জেসটা স্টার্ট করি। পাস্ট পারফেক্ট টেন্স চেঞ্জ করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এর শুধুমাত্র ভার্বের পোর্শনটা আমি আবার রিপিট করছি, একটু আগেই বলেছিলাম রুল নাম্বার 10-এ। ইয়েস, রুল নাম্বার 10-এ বলেছিলাম। এখন আবার বলছি, আগে ব্যবহার করব আমরা হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম বা V3 ফর্ম। সো এটা হয়ে যাবে আই এর সাথে আমরা ইউজ করব হ্যাড। হ্যাড একটাই আছে, কনফিউশনের কোনো কারণ নেই। ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, সো আমরা ইউজ করব ইটেন। হ্যাড ইটেন হয়ে যাবে আমাদের ফার্স্ট ক্লজের অ্যান্সার। এখন সেকেন্ড ক্লজের অ্যান্সারটা কি হবে দেখে নিই। পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করতে হবে। কামের পাস্ট ফর্মটাই আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে হবে, অর্থাৎ V2 ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম। সো কাম হয়ে যাবে এখানে কেম। আমি আবারও বলছি, আপনাদের কোয়েশ্চেনে একই সাথে দুটো ক্লজে ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকবে না, যে কোনো একটাতে ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকবে, আরেকটার ভার্ব মানে অ্যান্সারটি লেখাই থাকবে। কজ দুটো একত্রে দিলে তো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না যে কোন পোর্শনটা কি হবে। তো একটা দিয়ে দিবে, আরেকটা আপনারা সেই মুখস্থ মেমোরাইজ যেটা করা আছে সেটা রিভাইজ করে বের করবেন। এখন পরেরটা আমি চেঞ্জেসে চলে যাই, কারণ একটু আগে আমি জিনিসটা বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ করতে হবে। সো একই কামের মতো এটা হয়ে যাবে কেম। আর আফটারের পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, মানে হ্যাড প্লাস V3, এটা হয়ে যাবে হ্যাড স্টার্টেড। খুবই ইজি বিফোর আফটারের নিয়মটা, অ্যান্ড দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম বিফোর আফটারের নিয়মটাই বেশি আসে আপনাদের স্কুলের এক্সামে না। আপনারা এসএসসি এইচএসসি তে এটা কমন পাবেন, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কমন পাবেন, ইনফ্যাক্ট বিভিন্ন গভর্নমেন্ট জবে লাইক বিসিএসও এটা খুব কমন। এখন আমরা চলে আসি রুল নাম্বার 13-এ, যেখানে লেখা আছে একই সেন্টেন্সে অর্থাৎ একটি সেন্টেন্সে ক্লজ একটাই থাকবে, যদি ভার্ব থাকে দুটো তাহলে পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। সেটা এখানে লিখেছি, দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, অর্থাৎ দ্বিতীয় যে ভার্বটি রয়েছে সেটা আমরা কন্টিনিউয়াস ফর্মে চেঞ্জ করব, আইএনজি যুক্ত করব। অথবা আরেকটি নিয়মও এখানে অ্যাপ্লিকেবল হতে পারে। এই ক্ষেত্রে আমাদেরকে সেন্টেন্সটা বাংলা মিনিং করে আগে বুঝে নিতে হবে। যদি সেন্টেন্সটা দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট ফর্মে রাখবো এবং তার আগে একটি টু ইউজ করব। আমি আবার শর্টকাটে বলছি, যদি দেখেন কোনো সেন্টেন্সে দুটি ভার্ব রয়েছে তখন আমাদের ফার্স্ট কাজ হবে সেটা বাংলা মিনিং করে দেখা। যদি দেখি বাংলা মিনিং করলে কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট ফর্ম করব এবং তার আগে টু ব্যবহার করব। যদি দেখি বাংলা মিনিং করলে উদ্দেশ্য না বুঝিয়ে থাকে, অন্য কিছু বুঝিয়ে থাকে, তাহলে আমরা ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করে দিব। তো আমি দুটো এক্সাম্পল লিখে রেখেছি, একটা উদ্দেশ্য বোঝালে কিভাবে চেঞ্জ করবো, আর একটি উদ্দেশ্য না বোঝালে কিভাবে চেঞ্জ করবো। আমাদের ফার্স্ট ওয়ান উদ্দেশ্য বোঝায় নিয়ে এই বাক্যে, আই স হিম ড্যাশ, মানে আমি তাকে দেখছিলাম, লাফ মানে সে হাসছিল, কাজটি চলমান, সো আমরা আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লাফিং, LAUGHING, আমাদের অ্যান্সারটি হয়ে যাবে লাফিং। পরবর্তী সেন্টেন্সে হি ওয়ান্ট ব্র্যাকেটে গো ইউএসএ, ওয়ান্ট মানে চাওয়া, মানে সে চাইছে ইউএসএ যেতে, উদ্দেশ্য বোঝাচ্ছে, চাওয়া বোঝাচ্ছে, কোথায় যেতে চাচ্ছে, ইউএসএ যেতে চাচ্ছে। তো এইখানে আমরা ব্র্যাকেটে যে ভার্বটি রয়েছে দেয়া থাকবে কোয়েশ্চেনে, সেটা প্রেজেন্ট ফর্ম ইউজ করব এবং তার আগে টু ব্যবহার করব। তো অ্যান্সার হয়ে যাবে টু
গো। এখন চলে আসবো রুল নাম্বার 14-এ। যদি দেখি কোনো সেন্টেন্সে টু বি বা হ্যাভিং এই দুটো ওয়ার্ড থেকে যে কোনো একটি ওয়ার্ড দেওয়া আছে, তখন ব্র্যাকেটে যে মেইন ভার্বটি থাকবে আমরা সেটি পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম ব্যবহার করব। দি ওয়ার্ক ইজ টু বি, ব্র্যাকেটে দেওয়া আছে ডু। সো আমরা এখানে কি করব, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম উইচ ইজ ডান, ডান বসিয়ে দেব। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের রুল নাম্বার 14। এখন আমরা চলে যাব আমাদের রুল নাম্বার 15-এ। রুল নাম্বার 15 থেকে আমাদের কন্ডিশনালের রুলগুলো স্টার্ট হবে। কন্ডিশনাল আপনারা ক্লাস 8-এ যে পাবেন, 8 থেকে একেবারে উপরের ক্লাস পর্যন্ত আপনারা কন্ডিশনালটি পেয়ে থাকবেন। তো আমি কন্ডিশনাল জিনিসটা কি এর ডেসক্রিপশনে না যাই, আমি ডাইরেক্ট কন্ডিশনাল যে 3 প্রকার আছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল, আমি 3টার স্ট্রাকচার লিখে দিয়েছি। 3টার স্ট্রাকচার আপনাদের যেটা করতে হবে মুখস্থ করতে হবে, এন্ড মুখস্থ করতে হবে টেন্সটি পড়ার পর আপনারা এটা অ্যাকচুয়ালি পারবেন। এটা টেন্স বেসড, এই তিনটাও আমাদের টেন্স বেসড। সো রুল নাম্বার 15-এ চলে যাচ্ছি। কন্ডিশনাল, কন্ডিশন শব্দটি থেকে এসেছে, আমি একটু বলে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কন্ডিশনাল সেন্টেন্স কিনা সেটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে তো কোন রুলে এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবেন সেটা বুঝতে পারবেন না। তো কন্ডিশন, শর্ত, এই শব্দটি থেকে এসেছে কন্ডিশনাল। তো যে সেন্টেন্সে দেখবেন যে দুটি ক্লজ থাকবে, একটি ক্লজ আরেকটি ক্লজের উপর ডিপেন্ডেন্ট হবে, ডিপেন্ডেন্ট থাকবে, এবং সেখানে একটা শর্ত বজায় থাকবে, শর্ত প্রকাশ করবে, তখন সেটিকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। তো রুল নাম্বার 15-এ আমরা ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটি লিখেছি, যেখানে ইফ এর পরের ক্লজটি থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং এর পরের ক্লজটি থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। আপনাদেরকে একসাথে, আগের বারে আমি যেরকম বলেছি সিন্স, বিফোর, আফটারের নিয়মে, একসাথে এক সেন্টেন্সে দুটো ক্লজের দুটো মেইন ভার্ব ব্র্যাকেটে দেওয়া থাকবে না, যে কোনো একটার অ্যান্সার অলরেডি দেওয়া থাকবে, আরেকটি ব্র্যাকেটে দেওয়া থাকবে। বাট আমি এখানে দেখানোর জন্য দুটি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি যে কিভাবে অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, কোন পোর্শনটা কিভাবে। তো দেখি, ইফ এর পরের অংশটিতে ব্র্যাকেটে রয়েছে রিড। ফার্স্ট কন্ডিশনাল অনুযায়ী ইফ এর পরের ক্লজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো রিড, এই ভার্বটি অলরেডি V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, আমাদের এটা চেঞ্জ করতে হবে না, আমরা হুবহু সেম রেখে দিব। অ্যান্সার হবে ইফ হি রিড, আমরা শুধুমাত্র রিড এটি চেঞ্জ করব, সো অ্যান্সার স্ক্রিপ্টে এটি লিখব। এরপরের ক্লজে রয়েছে পাস, এটি রয়েছে ব্র্যাকেটে মেইন ভার্বটি। ফার্স্ট কন্ডিশনাল নিয়ম অনুযায়ী যে লাস্ট ক্লজটি থাকে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো শ্যাল অথবা উইল বসবে প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে। তো এখানে আমরা উইল ইউজ করব, যেহেতু উইলটি সমস্ত ধরনের সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাথে বসতে পারে, সো আমরা ব্যবহার করব উইল, হি উইল। এরপর V1, পাসের V1 বা প্রেজেন্ট ফর্ম অলরেডি ব্র্যাকেটে দেওয়াই আছে। তো অ্যান্সারটি হবে ইফ হি রিড মোর হি উইল পাস। এখন চলে যাব আমাদের রুল নাম্বার 16-এ, যেটি সেকেন্ড কন্ডিশনাল বলা হচ্ছে, যেটিকে, এটা তো টেন্স লাগবে আমাদের, সো এটা টেন্সটা হবে পাস্টে, বেসিক্স হবে হচ্ছে পাস্টে। আমরা ফার্স্টে দেখব যে ইফ দেওয়া আছে মানে যদি, এরপরে ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং লাস্ট ক্লজটি হবে পাস্ট কন্ডিশনাল ওয়েতে। এখন পাস্ট কন্ডিশনাল জিনিসটা কি, এটা কোনো টেন্স না। পাস্ট কন্ডিশনাল বলতে আমরা উড, মাইট বা কুডকে বুঝবো। এই তিনটা থেকে সেন্টেন্সের অর্থ বুঝে যে কোনো একটা আমরা ইউজ করব, তারপরে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেটা প্রেজেন্ট ফর্ম বসাবো। দেখে নিই যে কিভাবে চেঞ্জটি করতে হবে। ইফ আই, ব্র্যাকেটে দেওয়া আছে সি হিম, সি এর পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বা V2 ফর্ম ব্যবহার করতে হয়। সো সি এর পাস্ট ফর্ম বা V2 ফর্ম হচ্ছে স, আমরা অ্যান্সারে লিখব স, ইফ আই স হিম। এরপরের ক্লজটি বা বাক্যাংশটিতে ব্র্যাকেটে দেওয়া আছে মেইন ভার্ব হিসেবে হেল্প, আমরা এই হেল্পটি উপরে লিখে দিয়েছি, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইউজ করব। হেল্পটি অলরেডি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, সো আমাদের ঝামেলা করতে হবে না, আমরা উড, মাইট অথবা কুড থেকে যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করব। বেসিক্যালি এটা বাংলা মিনিং করে বসাতে হয়, কারণ মাইট ব্যবহার তখনই আমরা করব যখন কোনো কিছু সম্ভাবনা বোঝাবে, কুড ব্যবহার করব যখন কোনো কিছু পারতো বোঝাবে।
আর ও যে কোনো সেন্টেন্সে বসানো যায়, এটা হচ্ছে কি সেফ সাইড হিসেবে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে ইউজ করব আই কুড হেল্প, আর হিম তো হিমের জায়গায় থাকবে। কুড ইউজ করেছি তার কারণটা হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি যত বেশি প্র্যাকটিস করবেন মিনিংটা তত বেশি ক্লিয়ার হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন যে কোনটা হবে। তো কিভাবে আমি বুঝলাম মিনিং করে আমি ভেঙে একটু বলছি যে ইফ আই স হিম, মানে আমি যদি তাকে দেখতাম, আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। না দেখলে তো সাহায্য করতে পারা সম্ভব না, সাহায্যের সাথে পারাটা আসে, যে আমি কি তাকে সাহায্য করতে পারতাম, সাহায্য করতে পারতাম। সো পারা বোঝালে কুড ইউজ করবো, সেই হিসেবে আমি কুডটি বসিয়েছি। যদি খুব স্ট্রিক্ট টিচার হয় কুডের জায়গায় অন্য কিছু বসালে হয়তো বা মার্ক ডিডাক্ট করতে পারে, বাট এই তিনটা থেকে যে কোনো একটা বসালেই জেনারেলি মার্কস দেওয়ার কথা। রুল নাম্বার 17-এ আমরা চলে যাবো। এটা আমাদের কন্ডিশনালের লাস্ট রুল, এটাকে বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল। বেসিক্যালি এটা পারফেক্ট মানে পারফেক্ট টেন্স বেসড হয়। দেখতে পাচ্ছি আমরা যে ইফ এর পরের ক্লজটি থাকবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং এর পরে মানে লাস্ট ক্লজটি থাকবে পারফেক্ট কন্ডিশনালে। আমাদের আগেরটা ছিল পাস্ট কন্ডিশনালে, এটি হবে হচ্ছে গিয়ে পারফেক্ট কন্ডিশনালে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা আপনারা যদি সেকেন্ড কন্ডিশনালটা পেরে থাকেন, যদি ওটা মুখস্থ থাকে, তাহলে এটা মুখস্থ রাখা খুবই সোজা। কিভাবে মুখস্থ রাখতে পারি আমরা? সেকেন্ড কন্ডিশনাল মানে মাইট, কুড, উড, এর সাথে জাস্ট আমরা একটা হ্যাভ অ্যাড করে দিব। হ্যাভ অ্যাড করে দিলেই সেটি হয়ে যাবে পারফেক্ট কন্ডিশনাল। খেয়াল করে দেখুন, উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ। এখন হ্যাভ যেহেতু বসছে, তাহলে অবশ্যই মেইন ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্মটি আমরা ইউজ করব। এটা আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে পড়ে এসেছিলাম। তো আমাদের চেঞ্জেসটা হবে এরকম, ইফ হি ওয়ান্ট, ওয়ান্টটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ, তাহলে হবে হ্যাড ওয়ান্টেড। এটি হবে ফার্স্ট ক্লজের অ্যান্সার। সেকেন্ড ক্লজে ব্র্যাকেটে রেখেছি আমি গিভ, গিভটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনালের মতো, এটি V1 অবস্থায় থাকবে না। সো গিভ হয়ে যাবে গিভেন। আমি গিভেনটা একটু পরে লিখছি, কারণ উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ থেকে কোনটা বসবে সেটা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ইফ হি হ্যাড ওয়ান্টেড মানি, যদি সে টাকা চাইতো, আই ড্যাশ ইট টু হিম, মানে আমি তাকে দিতাম। সো এখানে উড ব্যবহার করতে পারবো আমরা নিশ্চিন্তে, কোনো ঝামেলা নেই। আই উড হ্যাভ, গিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। সো এই ক্লজটির অ্যান্সার হবে উড হ্যাভ গিভেন। এই হচ্ছে আমাদের কন্ডিশনাল এর তিনটা কন্ডিশনাল এর স্ট্রাকচার, যেগুলো রাইট ফর্ম অফ ভার্বসে খুব বেশি আসে। এখন আমরা চলে যাব রুল নাম্বার 18-এ। দেখতেই পাচ্ছেন আপনারা লেখা আছে ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কুড, যেটার অর্থ আমি একটু আগে বলেছি পারা, পারছিল। মে, মেয়ের পাস্ট ফর্ম মাইট, শ্যালের পাস্ট ফর্ম শুড ইত্যাদি। যদি দেখেন কোয়েশ্চেনে কোনো সেন্টেন্স দেওয়া আছে, তখন ব্র্যাকেটে যে মেইন ভার্বটি থাকবে আমরা সেটির প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। জেনারেলি আমরা উপরে যে সেন্টেন্সগুলো ওয়ার্ডগুলো লিখে রেখেছি সেগুলোকে আমরা মোডাল অক্সিলারিজ বলি, বা এক কথায় মোডালস বলে থাকি। তো অ্যান্সারটি হবে হেল্প, হেল্পই হবে, কোনো চেঞ্জ হবে না। আই মে হেল্প ইউই হবে। এখন চলে আসবো আমাদের লাস্ট নাম্বার রুলে, রুল নাম্বার 19। রুল নাম্বার 19 টা অ্যাকচুয়ালি মুখস্থ করা, মেমোরাইজ করার কোনো বিষয় নেই এখানে। আপনাদের কোয়েশ্চেনে যে সেন্টেন্সটি দিবে সেটির বাংলা মিনিং করে আপনাদেরকে অ্যাকচুয়ালি ব্র্যাকেটের ভার্বটি চেঞ্জ করতে হবে। এখন মিনিং করে কি পেলে আপনি কিভাবে ব্র্যাকেটের ভার্বটিকে চেঞ্জ করবেন সেটা বুঝতে হবে। আমি আগে এক্সাম্পলটা পড়ে এটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। দি কালার মানে রং বোঝাচ্ছে, অফ হিজ আইস মানে তার চোখের রং। আইস দুটো আছে, মানে প্লুরাল দেওয়া আছে, আইস করা আছে, দ্যাট মিন্স দুইটা চোখের কথা বলা হচ্ছে। অবজেক্ট হিসেবে আছে ব্লু, ব্র্যাকেটে দেওয়া আছে বি। এখন বি বলতে আমরা বুঝি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এগুলোই জেনারেলি বুঝে থাকি। তো এখন আমি আগে লিখেছি যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা ভার্বটিকে চেঞ্জ করব। এখন টেন্স রয়েছে তো প্রেজেন্ট টেন্স এটা বোঝা যাচ্ছে, বাট নাম্বার এবং পার্সন অনুযায়ী এখন ভার্বটাকে সিঙ্গুলার করবো না প্লুরাল করবো এটা বুঝতে হবে। দি কালার আছে, অবশ্যই এটা সিঙ্গুলারে আছে। হিজ আইস এটি আছে প্লুরালে। এখন আমি দি কালারকে সাবজেক্ট হিসেবে ধরবো নাকি হিজ আইসকে সাবজেক্ট হিসেবে ধরবো, এটা বোঝার উপায় হচ্ছে আমাদের অবজেক্টকে আগে আইডেন্টিফাই করা। অবজেক্ট রয়েছে ব্লু, দ্যাট মিন্স কালারের কথা বলছে। কয়টি কালারের কথা বলছে? একটি কালারের কথা বলছে।
সো সিঙ্গুলার এই দি কালারটাই হবে আমাদের সাবজেক্ট। আমি আবার রিপিট করছি, আমাদের ফার্স্ট কাজ হবে অবজেক্টটিকে আইডেন্টিফাই করা। অবজেক্ট রিলেটেড সাবজেক্ট থাকবে অবভিয়াসলি। সো অবজেক্ট ব্লু, আমাদের সাবজেক্ট দি কালার, দুটো চোখের রং একটি এবং একটি রঙের কথাই বলা আছে। সো ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার এবং সেটি প্রেজেন্ট টেন্সে হবে, অ্যান্সার হয়ে যাবে ইজ। একইভাবে আরো সেন্টেন্স থাকতে পারে, এটি একটু কনফিউজিং তাই আমি এটা দিয়েছি। এখানে দুটো সাবজেক্ট থাকে, অনেক সময় একটা সাবজেক্ট থাকলে তো খুবই ইজি ব্যাপার, কোনো ঝামেলা নেই। সো এই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর 19টা রুল নিয়ে আমরা ডিসকাস করেছি এপিসোড নাম্বার 1 এবং এপিসোড নাম্বার 2 তে। আপনাদের কোয়েশ্চেনে জেনারেলি রাইট ফর্ম অফ ভার্বস থাকে প্যাসেজ আকারে। যদি প্যাসেজ আকারে না থাকে তাহলে এই রুলগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি প্যাসেজ আকারে থেকে থাকে তাহলে সাধারণত ওগুলো টেন্স বেসড হয় অথবা ভয়েস বেসড হয়। এই ধরনের সিম্পল সিম্পল আমি যে রুল নাম্বার 19 যেটা দিয়েছি এই টাইপে থাকতে পারে, অথবা কন্ডিশনাল একটা দুটো সেন্টেন্স থাকতে পারে। প্যাসেজ বেসড থাকলে জেনারেলি একটা রাইট ফর্ম অফ ভার্বস থাকে, আপনাদের কাজ থাকে শুধুমাত্র অ্যান্সার লেখা। সো প্যাসেজ বেসডে মুখস্থ করার কিছু নেই, রুলগুলো আপনারা এই 19টা পড়বেন, আপনাদের বইয়ের রুলগুলো পড়বেন, এক্সাম্পলগুলো পড়বেন, এক্সারসাইজগুলো সলভ করবেন, দেন মডেল কোয়েশ্চেনে যাবেন। অ্যান্ড মডেল কোয়েশ্চেন মানে প্যাসেজ যদি আপনারা বাসা থেকে প্র্যাকটিস করে না যান তাহলে কিন্তু হঠাৎ করে কোয়েশ্চেনে যদি আপনারা প্যাসেজ পান তাহলে কিন্তু সলভ করতে পারবেন না, কারণ ওটা একটা স্টোরি বেসড থাকে। স্টোরিতে একটার সাথে আরেকটা রিলেশন থাকে। হয়তোবা প্রথম যেটা ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটে সেটা আপনার মনে হতে পারে প্রেজেন্ট টেন্স, বাট সেকেন্ড থার্ড যে ব্র্যাকেটে ভার্বগুলো দেওয়া আছে সেগুলো হতে পারে পাস্ট টেন্সে। তো আপনাকে আগে পুরো প্যাসেজটা পড়ে তারপর আইডেন্টিফাই করতে হবে যে প্যাসেজের কোন সেন্টেন্সটা কোন টেন্সে হবে। হুটহাট করে একটা সিঙ্গেল অ্যান্সার লিখলে সেটা ভুল হবে। সো এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে ডিসকাশন। আই হোপ অল অফ ইউ হ্যাভ এনজয়েড ইট। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, তাতে করে আপনাদের সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন রেগুলার বেসিসে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে স্পেশালি আমার ভিডিওটি লাইক বাটন প্রেস করুন। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।